শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। দুদকের অনুসন্ধান, বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ। এরপরে জানিয়ে দেব ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। এরপরে জানিয়ে দেব আওয়ামী লীগের শাসনামলে চোরতন্ত্র সৃষ্টি হয়েছিল। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের মানুষ কারো দাদাগিরি একদম পছন্দ করে না, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। দুদকের অনুসন্ধান, বসুন্ধরার মালিকদের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 8 সদস্যের বিদেশে থাকা স্থাবর অবস্থান সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গত 21 নভেম্বর এই আদেশ দেন। সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের 3 ছেলে সাইমা সোবহান তানবীর, সাফিয়াত সোবহান ও ছাপাওয়াত সোবহান এবং তিনি পুত্রবধূ শরিয়ার সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান। দুদক আদালতে এই 8 জনের প্রায় 143 কোটি টাকার বিনিয়োগ সম্পদ কোন ও ব্যাংকের লেনদেনের তথ্য জানিয়েছেন। এর বাইরে বিদেশে সম্পদ কেনা, বিনিয়োগ ও ব্যাংক হিসাবে তথ্য দেওয়া হয়েছে, যেগুলো টাকার পরিমাণ দুদকের প্রতিবেদনে উল্লেখ নেই। দুদক বলেছে আহমেদ আকবর সোবহানের পরিবারের কেউ বিদেশে টাকা পাঠাতে বাংলাদেশের ব্যাংকের অনুমতি নেননি। দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মীর আহমেদ আলী সালাম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 8 সদস্যের জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। দুদকের অনুসন্ধানে বিদেশে তাদের নামে যে স্থাবর অবস্থানের সম্পদ পাওয়া গেছে তার তালিকা আদালতের কাছে তুলে ধরা তা জব্দ ও অবরুদ্ধ করার আবেদন করা হয়। আদালত দুদকের আবেদন মঞ্জুর করেছেন। মীর আহমেদ আলী সালাম আরো বলেন, বিদেশে পাচার করা টাকা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সংস্থাকে আদালতের আদেশ দেখাতে হয়। ঢাকার আদালতের এই আদেশ পাচার হওয়া টাকা ফেরত আনতে সহায়তা করবে। আদালত আহমেদ আকবর সোবহানের পরিবারের 8 জনের সম্পদ জব্দের আদেশের অনুলিপি সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে, স্লোভাকিয়া, সাইপ্রাস, সেন্ট কিটস অ্যান্ড নেভিন ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থার কাছে পাঠাতে বলেছেন। পাশাপাশি একই অনুলিপি দিতে বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুদক ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টারডিসিশন ইউনিটকে বিআইসিডি আদালতে জমা দেওয়া দুদকের আবেদনে বলা হয়, অনুসন্ধানে জানা গেছে যে অভিযুক্ত ব্যক্তিরা তাদের মালিকাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণে ব্যাংক খাত ঋণ নিয়েছেন। সেই ঋণের একাংশ পরে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়েছে এবং বিনিয়োগ করা হয়েছে। দুদক বলেছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপক পরিচালক এমডি সাইম সোবহান তানবীর 30 লাখ ইউরো, বর্তমানে মূল্য প্রায় 38 কোটি টাকা বিনিয়োগ করে স্লোভাকিয়ার নাগরিকত্ব নেন। তার স্ত্রী ইয়াশা সোবহান 20 লাখ ইউরোর অর্থাৎ 25 কোটি টাকা বিনিয়োগ করে নাগরিকত্ব নেন। সাইপ্রাসের আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রী আফরোজা বেগম 2.5 লাখ মার্কিন ডলার, প্রায় 3 কোটি টাকা বিনিয়োগ করে নাগরিকত্ব কেন ব্যয় করেছে অঞ্চলের দ্বিপাক্ষিক সেন্ট কিউ অ্যান্ড নেভিসে। আহমেদ আকবর সোবহানের পরিবারের 8 সদস্য বিভিন্ন দেশের 19টি প্রকল্পে বিনিয়োগ করেছে বলে আদালতকে জানিয়েছে দুদক। সংস্থাটি আরো বলেছে ছাপাওয়ানের সোবহান ও তার স্ত্রী সোনিয়া ফেরদৌসী সোবহান সংযুক্ত আরব আমিরাতে হাবিব ব্যাংক ও সাইপ্রাসে ইউরো ব্যাংকে হিসাব খুলে অবৈধ অর্থ লেনদেন করেন। ঢাকার আদালত গত 21 অক্টোবর আহমেদ আকবর সোবহান সহ তার পরিবারের 8 সদস্যের দেশত্যাগ নিষেধাজ্ঞা দেন। 6 অক্টোবর তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল। ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও অমর্যাদাশীল। এই বাংলাদেশের নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। এবার ব্যক্তিগতভাবে এই ঘটনার কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার 2 ডিসেম্বর রাতে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কড়া প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন। প্রতিবাদের পাশাপাশি তিনি ভারতের সঙ্গে সমমর্যাদা ও সমানাধিকার ভিত্তিক বন্ধুত্ব বাংলাদেশ চাই বলে জানিয়েছেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, ভারতের ত্রিপুরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এই ঘটনা গভীরভাবে ক্ষুব্ধ করেছে বাংলাদেশ সরকারকে। তিনি বলেন, আজ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন তছনছ করা হয়েছে, বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই নজ্জকর ঘটনা ঘটিয়েছে। প্রশ্ন করি, এই ঘটনা মুসলিম সংঘর্ষ সমিতি নামের কোন সংগঠন বাংলাদেশে করলে কেমন আক্রমণাত্মক প্রশ্নয় মেতে উঠতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে আইন উপদেষ্টা আরও লেখেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাই কমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার নিন্দা জানাই। পশ্চিমবঙ্গের মুখপাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি লেখেন, নিন্দা জানায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের। ভারতের বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু ও দলিত সম্প্রদায়ের ওপর যা ঘটে এর জন্য বরং উল্টো ভারতের এবং মতামতের লজ্জিত হওয়া উচিত। এরপর আসিফ নজরুল লিখেছেন, ভারতকে বলি আমরা সমমর্যাদার আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনা সরকার বিরাটভাবে ক্ষমতায় থাকলে লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল।
আওয়ামী লীগের শাসনামলে চোরতন্ত্র সৃষ্টি হয়েছিল। দেশের অর্থনীতির অবস্থা পর্যালোচনার জন্য অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করে, দেশে গত 15 বছরের চামচা পুঁজিবাদ থেকেই চোরতন্ত্র তৈরি হয়েছিল, যাতে রাজনৈতিক, সামরিক ও বেসামরিক আমলা, বিচার বিভাগ সহ সবাই অংশ নিয়েছে। আলোচ্য সময়ে বাংলাদেশ থেকে 28 উপায় দুর্নীতির মাধ্যমে 234 বিলিয়ন ডলার বা 23,400 কোটি ডলার অবৈধভাবে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় 27 লাখ কোটি টাকা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এ সময় কমিটির সব সদস্য সংক্ষেপে তাদের প্রতিক্রিয়া জানান। কারা বেশি দুর্নীতিবাদ ছিল, এমন প্রশ্নের জবাবে শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় বলেছেন, কমিটি বিষয়টি নিয়ে সেসব শুনানি করছেন। সেখানে এমন মতো এসেছে যে চোরতন্ত্রের মূল স্তত্ব ছিল আমলারা, সামরিক, বেসামরিক, রাজনৈতিক ও ব্যবসায়ীরা, আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সহ সবাই যখন গোষ্ঠীভাবে চুরির অংশ হয়, সেটাই চোরতন্ত্র। মূলত 3টি বিতর্কিত নির্বাচনী এই বিবৃতি তৈরি করেছে। কারা এসব দুর্নীতি করেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে চোর ধরা না, চুরির বর্ণনা দেওয়া, ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, বরং চুরির প্রক্রিয়া খুঁজে বের করা। ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে কারো কিছু বলার থাকলে দুদক বা কেন্দ্রীয় ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটে যাচা যায়। শ্বেতপত্রে গত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি, পাচার বা লুটপাটের তদের উপাত্ত দেওয়া হলে কমিটি বলেছেন তাদের হাতে এর কোনো প্রমাণ নেই। তবে তাদের ধারণা যেসব খাতে বেশি দুর্নীতি হয়েছে তার মধ্যে শীর্ষে থাকবে ব্যাংকিং, আকামাটা, জ্বালানি এবং তথ্য প্রযুক্তি খাত। এর আগে শ্বেতপত্র প্রণয়ন কমিটি রোববার উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। তখন তারা জানিয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের শাসনামলে দুর্নীতি, লুণ্ঠন ও আর্থিক কারচুপি যে তথ্য পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো। এই কমিটি দুর্নীতি, অনিয়ম, লুটপাট সহ অর্থনীতির নানা বিষয়ে তাদের প্রাপ্ত তথ্য নিয়ে প্রায় 400 পৃষ্ঠার শ্বেতপত্র দিয়ে তৈরি করেছে। গত 5ই আগস্ট সরকার পতনের পর 28শে আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। শ্বেতপত্র কমিটির চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার ও স্বেচ্ছাধীন ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে 1.5 দশক ধরে বাংলাদেশে একটি চোরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল, যার মাধ্যমে দেশ থেকে 234 বিলিয়ন ডলারের সমপরিমাণ 28 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। প্রতি বছর পাচার করা অর্থের পরিমাণ ছিল গড়ে 28 বিলিয়ন ডলার। এতে আরো বলা হয়, বড় ধরনের দুর্নীতি হয়েছে মেগা প্রকল্পগুলোতে। 15 বছরে প্রকল্পের খরচ বেড়ে 70% বৃদ্ধি পেয়েছে এবং প্রকল্পগুলো শেষ করতে প্রায় 5.5 বছর লেগেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর মাধ্যমে উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করা 60 মিলিয়ন ডলারের মধ্যে প্রায় 14 থেকে 24 মিলিয়ন ডলার, 1,61,000 থেকে 2,80,000 কোটি টাকা রাজনৈতিক চাঁদাবাজি, ঘুষ এবং বাজেট বাড়ানোর মতো বিভিন্ন দুর্নীতির কারণে নষ্ট হয়েছে। এতে বলা হয়, রাজনৈতিক প্রভাব ব্যাংকিং খাতের সংকটকে গভীর করেছে। বিগত 15 বছরে দেশের ব্যাংক খাতে যে মন্দ ঋণ তৈরি হয়েছে তা দিয়ে 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু করা যেত। ধারাবাহিক ঋণ খেলাপির ঘটনা এবং বড় ধরনের কেলেঙ্কারিগুলোতে আর্থিক খাতের স্থিতিশীলতাকে ধ্বংস করেছে এবং উৎপাদনশীল খাত থেকে পুঁজি অন্যদিকে সরিয়ে স্থিতিশীলতাকে ধ্বংস করেছে বলেও শ্বেতপত্রে বলা হয়েছে। এছাড়া অভিবাসন খাত গত 1 দশকে প্রায় 13.5 লাখ কোটি টাকা সরানো হয়েছে ছন্ডিতে লেনদেনের মাধ্যমে। মূলত রেকর্ডিং অ্যাংজেলসের মাধ্যমে ভিসা ক্রয়ের মাধ্যমে নামে একটা বিদেশে গেছে। শ্বেতপত্রে বলা হয়, এ টাকা মতিঝিল উত্তরা রুটের মেট্রো রেলের নির্মাণ খরচের 4